আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হঠাৎ করে ৩ বিঘা করিডর নওগাঁর পত্নীতলা সহ ৫টি স্থানে কাঁটাতারের বেড়া দেবার কার্যক্রম ভারত বন্ধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। সকালে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের সাথে আগের সরকার সীমান্ত বিষয়ে অসম চুক্তি বাতিল করতে চিঠি দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া আজকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের হাইকমিশনারকে ডেকে এ বিষয়ে অবহিত করা হবে বলেও জানান তিনি। এছাড়া ফেব্রুয়ারিতে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি তোলা হবে ও গ্রহণযোগ্য সমাধান মিলবে বলেও আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দুই দেশের ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ভেতরে ৩,২৭১ কিলোমিটার কাঁটা তারের বেড়া দিয়েছে দেশটি, এখনও ৮৮৫ কিলোমিটার বাকি আছে। এক প্রশ্নের জবাবে বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি, বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ভিতরে ৩,২৭১ কিলোমিটার স্থানে তারা কাঁটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, বিএসএফ বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। যুক্তরাজ্যে ফ্ল্যাট কেলেঙ্কারিতে যুক্ত থাকায় দেশটির সিটি মিনিস্টার ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী শাসনামলে টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেছেন সেগুলোরও তদন্ত হওয়া দরকার। যদি প্রমাণিত হয় এসব সম্পত্তি সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন, তাহলে সেই সম্পত্তি বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। ডক্টর ইউনুস আরও বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ, কিন্তু তার নিজের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছু হয় না। তার উচিত জনগণের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা, কিন্তু তা না করে বরং নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। অন্যদিকে দুর্নীতিতে যুক্ত থাকায় টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি প্রধান কেমি ব্যাডেনচ। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিল করতে সরকারকে চিঠি দেবে ইসি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল জাফর মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনারদের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি দায়িত্ব থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও আলোচনা হয়েছে বৈঠকে। জাতীয় নিবন্ধন আইন 2010-কে রহিত করে 2023 এনাক্ট করা হয়। গত কমিশন থাকতেই সিদ্ধান্ত হয়েছিল যে এই আইনটি বাতিল করত পূর্ববর্তী স্থিতাবস্থায় ফেরত নেওয়ার জন্য একটা প্রস্তাবনা সেই সময় গৃহীত হয়। সেই আলোকে 10ই সেপ্টেম্বর 2024 তারিখে একটি ডিও লেটার প্রেরণ করা হয় কমিশন থেকে। এরই ধারাবাহিকতায় আজকে কমিশনে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। 5ই অগস্টে রাজধানী চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 23শে ফেব্রুয়ারি ওই উক্ত মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য আছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুজনকে হাজির করা হয়। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় গত 1 জানুয়ারি পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। গত 5ই অগস্ট বেলা 11টায় চানখারপুলে বোরহানুদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করতে দেখা গেছে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
7 জনকে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাতে দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে অন্য মামলায় সে আটক ছিল, সেইখানে গত 1 জানুয়ারি তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি। 1 বছরের মধ্যে প্রকৌশলগত কাজ ও রানওয়ে সুবিস্তৃত করে বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর সচল করা সম্ভব বলে মনে করছেন বিমান বাহিনী এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খান। রোববার সকালে বগুড়া বিমানবন্দরে এয়ারফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। জামাল হোসেনের ক্যামেরায় রিপোর্টে জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। 2 যুগেরও বেশি সময়ের রাজনৈতিক অনাগ্রহের কারণে চালু করা যায়নি সম্ভাবনাময় বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর। পট পরিবর্তনের পর 8000 ফুট সুবিস্তৃত রানওয়ে এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে খসড়া পরিকল্পনা অনুমোদন হলেই 1 থেকে 1.5 বছরের মধ্যে চালু হবে বিমানবন্দর। ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1.5 থেকে 2000 ফিট। বিমান বাহিনীর প্রধান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বগুড়া জেলা প্রশাসক সহ কর্মকর্তারা রানওয়ে পরিদর্শন করেন। স্থানীয় মানুষ মনে করে বগুড়ার কৃষিপণ্য পরিবহন, পর্যটক আকর্ষণ করতে বিমানবন্দর হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে যদি বিমানের যদি চালু হয় তাহলে কিন্তু বিদেশি বায়াররা কিন্তু সহজে আসতে পারবেন এবং তারা কিন্তু এখান থেকে কৃষি পণ্যগুলো নিতে পারবেন। বিমানবন্দরের যদি একটু ডিক্লারেশন হয় যে বিমানবন্দর হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বগুড়ায় কিন্তু বিনিয়োগ শুরু হয়ে যাবে। উত্তর অঞ্চলে যে কাঁচা পণ্যগুলো আছে, কাঁচা মালগুলো আছে, সেটা দ্রুত ঢাকায় পাঠানো, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানোর জন্য কিন্তু এই মালামালগুলো আনা নেওয়ার ক্ষেত্রে বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতি করতে চাইলে 10,000 ফুট বিস্তৃত রানওয়ে এবং বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। রাজনৈতিক সদিচ্ছার অভাব, জমি অধিগ্রহণ সহ নানা ধরনের জটিলতার কারণ দেখিয়ে বগুড়ার অভ্যন্তরীণ এই বিমানবন্দরটি চালু করা হয়নি। এবার নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সমীক্ষাও শেষ হয়েছে, যার ফলে এই রানওয়ে এক্সপ্যানশন হবে, সাথে সাথে এলাকার অর্থনীতি এবং পর্যটনের বিকাশ ঘটবে বলে মনে করছে স্থানীয়রা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বগুড়া। লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞায় সাকিবের বাদ পড়াটা অনুমেয়ই ছিল। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাস। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়। মমিনুর রিপনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কেমন হতে পারে তা ক্রীড়া সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে খবরে তুলে ধরেছিল এনটিভি। মিরপুর স্টেডিয়ামে রোববার আনুষ্ঠানিক দল ঘোষণায় তারই প্রতিফলন দেখা গেল। চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাজে ফর্মে বাদ পড়েছেন লিটন দাস। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ওয়ানডে দল থেকে আরও বাদ পড়েছেন আফিফ, শরীফুল ও হাসান মাহমুদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়। লিটন দাস যে বয়সে তিনি আছেন, তিনি আরও বেশ কিছু বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা তার আছে। তো তাকে আবার আমাদের একটু শক্তিশালীভাবে ফেরত আনা, শক্তিশালী বলতে আমি বোঝাচ্ছি যে তিনি স্কোয়ার অফ দ্য উইকেট আউট হয়ে যাচ্ছেন। আপনারা নিজেরাও জানেন প্যাটার্ন অফ দ্য উইকেট, তার ওয়াগন হুইল যদি দেখেন, অনেক জায়গা থেকে তার রান আসছে না, সেই জায়গাগুলোর থেকে তার রান আনার সক্ষমতা সেই জায়গাগুলোতে আরেকটু শানিত করা। 15 সদস্যের বাংলাদেশ দলে ব্যাটার হিসেবে আরও থাকছেন সৌম্য, তানজিদ, ইমন, মাহমুদুল্লাহ ও জাকের আলী। পেস আক্রমণে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা ও তানজিন সাকিবের সঙ্গে থাকছেন 2 স্পিনার নাসুম ও রিশাদ। আর অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় যে বেস্ট পসিবল মানে প্লেয়ার্সদের নিয়েই যাচ্ছি, যাদের অতীতে এরকম বড় রান করার এক্সপিরিয়েন্স আছে এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। আর
লম্বা রানের ইনিংস তারা করতে হবে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। অভিজ্ঞতার বিবেচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে দলে চাইছিল নির্বাচকরা, তবে অবসরের কারণে তামিম আর বোলিং নিষেধাজ্ঞায় ফেরানো হয়নি সাকিবকে। দরকার। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে প্রায় ৮ কোটি শ্রমিকের ৮৫% তাদের কর্মক্ষেত্রে কোনো আইনি সুরক্ষা পান না, এমনকি কোটি কোটি শ্রমিকের জন্য কোনো সঠিক মজুরি কাঠামোও নেই। সকালে সিপিডি কার্যালয়ে সংস্থাটি আলোচনায় এসব তথ্য জানালেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বঞ্চিত সব শ্রমিকের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। আলোচনায় সিপিডি জানায়, দেশের শিল্প খাতে ঘোষিত নিম্নতম মজুরি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। মূল্যস্ফীতি বিবেচনায় শ্রমিকের বেসিক বেতনের পাশাপাশি সব ধরনের ভাতা বৃদ্ধিরও প্রস্তাব জানায় সংস্থাটি। এছাড়া শ্রমিকের জীবনমানের উন্নয়ন এবং অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী রাজনৈতিক সরকারকে দীর্ঘমেয়াদে কাজ করার তাগিদ দেয় সিপিডি। শ্রমিকদের প্রথম প্রত্যাশা হচ্ছে, ভাই আমি যে একজন শ্রমিকের স্বীকৃতিটা আমাকে দেন। কোনো আইনি সুরক্ষা নাই, কোনো মজুরির মানদণ্ড নাই, সে কার কাছে কত টাকা চেতে পারে তার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ নাই। শ্রমিকের বেতন বকেয়া থাকবে, শ্রমিক রাস্তায় নামবে, গুলি খাবে বকেয়া বেতনের জন্য, কারখানা বন্ধ হবে, এটা চলতে পারে না। অন্তর্বর্তী সরকার যেন আগামী 1 বছর এটাকে ইয়ার অফ রিফর্ম বা শ্রম সংস্কারের বছর হিসেবে যদি ঘোষণা করেন এবং সেটির আলোকে প্রতিষ্ঠানগুলো যদি তাদের কার্যক্রম যদি সেইভাবে বিন্যস্ত করেন, তাহলে এই অন্তর্বর্তী কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নটি সহজতর হতে পারে। রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রুবেল, শফিক ওরফে সোহেল এবং সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কক্সবাজার এবং কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া 50 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই দিন দুপুর 1টায় সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের শোরুমে চুরির ঘটনা ঘটে। চোরেরা শোরুমের তালা কেটে 159 ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, শোরুমের শাটার কেটে মাত্র 8 মিনিটের মধ্যে স্বর্ণ নিয়ে পালায় চোরচক্র। ওই দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এই ঘটনার সাথে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে 8 থেকে 9 জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তা আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। অভিযান অব্যাহত রেখে তাদেরকে গ্রেপ্তার করে অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকবে। নতুন ভাইরাস হিউম্যান মেটাপনিউমো ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কাবস্থা জারি করে স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প। সকাল থেকে 5 সদস্যের মেডিকেল টিম কাজ করছেন ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে। ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে 3য় শ্রেণী ও 8ম শ্রেণী 2 জন শিশু শরীরে দেখা দিয়েছে ভাইরাসটি। এ থেকে সুরক্ষায় সকাল থেকে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।